দেখো ছাত্ররা, আমাদের আবার স্বাগত ক্লাস 8। আমি আজকে আমাদের ভারত ছাড়ো আন্দোলনটা শুরু করব। তো বইতে তো সেমনভাবে কিছু নেই, সেই জন্য আমি তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা, পটভূমিটা একটু আলোচনা করে দিই যে কী পরিস্থিতি বা কোন পরিস্থিতিতে এই ভারত ছাড়ো আন্দোলনটা শুরু হলো। এই ভারত ছাড়ো আন্দোলনের আরেকটা নাম হচ্ছে, তোমার খেয়াল রাখবে, আগস্ট আন্দোলন বা অগাস্ট মুভমেন্ট। আন্তর্জাতিক পরিস্থিতিটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। 1942, তার মানে বিশ্বযুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরকম পরিস্থিতিতে ব্রিটিশ সরকার কিছুটা বিব্রত ছিল, কারণ তখন তারা মিত্রশক্তির পক্ষ থেকে অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করেছিল। এ প্রসঙ্গে বলে নিই তোমাদের, মিত্রশক্তিতে কারা কারা ছিল: ইংল্যান্ড, ফ্রান্স এবং পরবর্তীকালে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে অক্ষশক্তিতে কারা ছিল: জার্মানি, ইতালি ও তোমার জাপান, তাই তো? সেই জন্য আমরা একবার এটাকে বলি রোম, বার্লিন, টোকিও জোট অক্ষশক্তি। এবার প্রশ্ন হচ্ছে, কেন অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার? কারণ আমরা যদি ম্যাপে দেখি, তাদের প্রায় অলমোস্ট পুরোপুরি নলে একটা সরলরেখার উপরে এই তিনটে জায়গা, রোম, বার্লিন, টোকিওটা অবস্থিত। মানে অ্যাজ এ কান্ট্রি বা দেশ হিসাবে না দেখে তোমরা দেখবে রোম, বার্লিন, টোকিওর যে অবস্থান গ্লোবে বা ম্যাপে, তাহলে দেখবে প্রায় একই সরলরেখায়, তাই তো? তাহলে এই কারণে একে অক্ষশক্তি বলা হয়। এবং বিশেষ করে এই শক্তির পক্ষে ছিলেন হিটলার। তার বিরুদ্ধে যে লড়াই হচ্ছিল, ফলে ব্রিটিশরা বিব্রত ছিল। ভারতীয়দের মধ্যে স্বাধীনতার দাবি তখন জোরদার হয়ে উঠছে, এবং ভারতের সেই দাবিকে কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করছে। এই সময় এইটা বুঝেই ভারতীয়দের সন্তুষ্ট করার জন্য, অন্তত শান্ত করার জন্য বলি যদি, 1942 খ্রিস্টাব্দে স্ট্যাফোর্ড ক্রিপস এর নেতৃত্বে একটা ক্রিপস মিশন ভারতে পাঠানো হয়। কেন? যে ভারতীয়দের কতটা আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া যায়। আত্মনিয়ন্ত্রণ মানে তারা নিজেদেরকে কতটা শাসন করতে পারে, টু হোয়াট এক্সটেন্ট, কত দূর পর্যন্ত। তখনও কিন্তু পূর্ণ স্বাধীনতা বা এই জাতীয় জায়গাটা কিন্তু আসেনি। এবং জাতীয় কংগ্রেস আলাপ আলোচনা করতে করতেই তার নাকচ করে দিল। এই সম্বন্ধে আমি ডিটেল পরে বলবো, পরের চ্যাপ্টারে, তোমাদের পরের অধ্যায় আছে। কিন্তু গান্ধী যেটাকে দারুণ ব্যাখ্যা দিলেন যে পোস্ট ডেটেড চেক ইন এ ক্রাশ প্যান। তার মানে কি? একটা চেক লেখা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, ধরো আজকে অক্টোবর মাস, আমি নভেম্বর মাসে একটা চেক দিচ্ছি, তার মানে সেটাকে বলা হয় পোস্ট ডেটেড চেক, পরবর্তী। কিন্তু সেটা হয়নি, একটা চেক তো অনেকদিন ভ্যালিড থাকে, 3 মাস ধরো। কিন্তু ইন এ ক্রাশ ব্যান মানে যে ব্যাংকে 2 দিন পর দেউলিয়া হয়ে যাবে, কথা আমি বললাম নভেম্বর, অক্টোবরের মধ্যে ব্যাংকটা যে অবস্থা, তাতে ব্যাংকটা বন্ধ হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। তাহলে যদি সেই চেকটা নভেম্বরে হয়, তাহলে সেই চেকটা অনার্ড হবে না, মানে ক্যান্সেল হয়ে যাবে। গান্ধীজিও এই ক্রিপস মিশনকে, প্রস্তাবগুলোকে ওইভাবে ব্যাখ্যা করছেন। প্রস্তাবগুলো আমি এখন বলছি না, পরে তোমাদের আছে যেহেতু কিছুটা। মানে এটা তো বুঝতে পারছি, এখনও বলা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। আর গান্ধী বলছেন যে ব্রিটিশ সরকার থাকবেই না, তাহলে তার আবার অধিকার দানের প্রশ্ন আসে, অনেকটা এরকম জায়গা। তো ক্রিপস মিশন দৌড় ব্যর্থ হলো। তাহলে এবার ভারতীয়রা, গান্ধীজি এবং নেতৃত্ব, কংগ্রেসের তো ভাবতে লাগলো যে কিভাবে আমরা এবার স্বাধীনতা অর্জনের দিকে যেতে থাকি। ইতিমধ্যে কিন্তু আরও ঘটনা ঘটে গেছে। সুভাষচন্দ্র, পরে যখন পড়ব, তিনি যে সিঙ্গাপুরে আজাদিন বাহিনীর দায়িত্ব গ্রহণ করলেন এবং তার ভাষণে যে স্বাধীনতার দীপ্ত ঘোষণা, ভারতবাসীর উপর একটা প্রচণ্ড প্রভাব বিস্তার হয়েছিল। এবং গান্ধী, নেহরু এদের মনে হয়েছিল যে ব্রিটেন শক্তির পতন আসন্ন দ্বিতীয় বিশ্ব চলাকালে। কিন্তু নেহরু ভেবেছিলেন, এবং ভারতের যারা কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী, তারা ভেবেছিলেন যে এই সময় সোভিয়েত রাশিয়াকে বিব্রত করা উচিত নয়, মানে ব্রিটেনকে বিব্রত উচিত না। কারণ ব্রিটেন কার পক্ষে রয়েছে? মিত্রশক্তির পক্ষে রয়েছে। আর মিত্রশক্তির মধ্যে সোভিয়েত ইউনিয়ন যে ছিল, ইউএসএসআর, সে লড়াই করছিল কার বিরুদ্ধে? হিটলারের বিরুদ্ধে। ভয়ঙ্কর লড়াই, তোমরা পরের অধ্যায়, পরের চ্যাপ্টারে সব জানবে। সেই যে ভয়ঙ্কর লড়াই হচ্ছে, সেই জন্য ভারতীয়দের পক্ষ থেকে একটা অংশ কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে করার পক্ষপাতী ছিল না। কারণ যেহেতু ব্রিটিশ তাদের মিত্রশক্তি সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত, এবং এই লড়াইটা হচ্ছে একটা ভয়ঙ্কর লড়াই, মানব সভ্যতার বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছেন হচ্ছে হিটলার। তাকে
আটকানো। তো এহেন পরিস্থিতিতে কিন্তু গান্ধীজি এবং বল্লভভাই প্যাটেল চাইছেন না, আর কোনো মুহূর্তের জন্যই ভারতের স্বাধীনতার জন্য অপেক্ষা করার দরকার নেই। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বললি, এই সময় ভারতকে আক্রমণ করতে পারে জাপান, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু হয়েওছিল। তোমরা জানবে যেখানে খিদিপুরে কিন্তু জাপান বোমা নিক্ষেপ করেছিল, আরও আছে। তো তাহলে এই যে জাপান আক্রমণ হচ্ছে, গান্ধীজি এটাকে ব্যাখ্যা দিলেন কেন জাপান আক্রমণ করছে ভারত। কারণ কিন্তু ভারত নয়, আসলে ব্রিটেন। যেহেতু জাপান ছিল অক্ষশক্তির পক্ষে, তাই জন্য জাপান ব্রিটেনকে আক্রমণ করার উদ্দেশ্যে কিন্তু ভারত আক্রমণ করছে। তো গান্ধীজি সেই জন্য দাবি করছে অবিলম্বে ব্রিটিশকে ভারত ছাড়তে হবে, ঠিক। এবং আমরা তাহলে যদি ভারতকে জাপান আক্রমণ করে তখন তার দায়িত্ব আমরা নিতে পারবো। এবং এখান থেকে একটা ধারণা স্পষ্ট হচ্ছে যে গান্ধীজি কিন্তু অনেক বেশি জঙ্গি মনোভাব নিচ্ছে। তিনি তার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন এবং জওহরলাল নেহরু বলেছেন যে তিনি গান্ধীকে কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে এতটা জঙ্গি মনোভাব নিতে দেখা যায়নি। আশা করি তোমরা বুঝতে পারছো যে গান্ধীজি এখন অনেকটা মরিয়া। তিনি বলছেন ব্রিটিশ অবিলম্বে ভারত ছেড়ে যাও, এরপরে যদি জাপান আক্রমণ করে ভারতকে, তাহলে ভারত কিন্তু তার সাথে আলাপ আলোচনা করে সমঝোতা করে নিতে পারে, কারণ জাপানের লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে। তো এরকম যখন পরিস্থিতি হচ্ছে, তখন যে ওয়ার্ধায় যে জায়গা, সেই ওয়ার্ধা নামক স্থানে যে কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হলো আর নয়, এবার ভারত ছাড়ো আন্দোলন শুরু করব, যে ব্রিটিশ ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এবং গান্ধীজিকে তার নেতৃত্ব দেওয়া হলো সর্বসম্মতভাবে। 8ই আগস্ট প্রস্তাব পাশ হলো, পরের দিনই 9ই আগস্ট এই আন্দোলন শুরু। এখানে দেখো, যেহেতু ব্রিটিশরা ব্যতিব্যস্ত ছিলেন তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এবং ভারত থেকে তাদের অনেক সৈন্য নিয়ে গেছিল, এবং ভারতীয় সৈন্যদেরও নিয়ে নেওয়া হয়েছিল অনেক। ফলে ভারতীয় সৈন্য মানে সবই ব্রিটিশদের অধীনস্থ। ফলে এইখানে যদি আন্দোলন হয়, সেটা কিন্তু তাদেরকে প্রতিহত করা কিছুটা সমস্যা হতে পারে। তো সেই কারণে তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছিল। স্ট্র্যাটেজিটা কি? পরিষ্কার স্ট্র্যাটেজি, নিপড ইন দ্য বার্ড। নিপড ইন দ্য বার্ড, বার্ড মানে হচ্ছে কুড়ি, অঙ্কুরেই বিনষ্ট করে ফেলে। কেন? কারণ কিরম ব্যাপারটা, যিনি নেতা হলেন 9ই আগস্ট আন্দোলন শুরু হলো, ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীজি ডাক দিলেন ডু অর ডাই, ক্যারেঙ্গে ইয়া মারেঙ্গে। তাহলে দেখো তোমরা, এই ডাকটার মধ্যেও কিন্তু গান্ধীজির একটা মনোভাবটা প্রকাশ পাচ্ছে। তো আমি সেটা পরে আসছি। আগে বললাম যে গান্ধীর নেতৃত্বে আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটিশরা কী করলো, গান্ধীজিকে গ্রেপ্তার করল, ঠিক প্রথম দিনই। পরে আন্দোলন নেতৃত্ব চলে গেল অনেক হাতে। অরুণা আসফ আলী ছিলেন একজন নারী, ক্লাস 10-এ যার কথা পড়বে একটু হলো। তো আন্দোলনে যিনি নেতৃত্ব হচ্ছেন তাকেই ব্রিটিশরা গ্রেপ্তার করছেন, আন্দোলন একেবারেই দানা বাঁধতে পারছে না। তো এইভাবে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন চলেছিল। তাহলে বুঝতেই পারছো ভারত ছাড়ো আন্দোলন নিয়ে যেই জন্য তোমাদের প্রশ্ন আসে, এবং যে প্রশ্ন আমি আলোচনা করব, একটু পটভূমিকে নিয়ে নিলাম যে ভারত ছাড়ো আন্দোলন কি গান্ধীজির অহিংস নীতির অনুসারী, বা গান্ধীজির নীতি কি মেনে চলেছিল, বা গান্ধীও ছিল, এরকম প্রশ্ন হয়। সেটাই আমি এখন তোমাদের আলোচনা করব। তাহলে তোমাদের এই প্রশ্নটা আমি শুরু করবো যে ভারত ছাড়ো আন্দোলন কতটা গান্ধীর নীতি মেনে চলছিল। এখানে একটা বারবার বিতর্ক প্রশ্ন উঠেছে যে এই ভারত ছাড়ো আন্দোলন কি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, নাকি এর পেছনে একটা দীর্ঘ প্রস্তুতি ছিল, বা একটা পরিকল্পিত এই একটা, এবং জনগণের মধ্যে ক্ষোভ, অসন্তোষ এবং ইংরেজ বিরোধিতা এমন একটা জায়গায় পৌঁছেছিল, সেটা কিন্তু আমাকে স্বীকার করতেই হবে, ঠিক। এবং জনগণ যে কোনো ধরনের আন্দোলনের জন্য কিন্তু প্রস্তুত, ঠিক। এরকম জায়গায় দাঁড়িয়ে ভারত ছাড়ো আন্দোলন শুরু হচ্ছে। প্রথমে আমরা দেখব যে পয়েন্টটা বলবো, যে বা কারণ বলবো বা প্রকৃতি বিশ্লেষণ করব, দেখব যে আন্দোলনে গান্ধীর আদর্শ থেকে বিচ্যুতি। আন্দোলন গান্ধীর আদর্শ থেকে বিচ্যুত কেন? অনেকেই অভিযোগ করেছেন, অনেক ঐতিহাসিক, যে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু যে পন্থায় পরিচালিত হয়েছিল সেটা কিন্তু কখনোই গান্ধী আন্দোলন নয়, তার থেকে একটা বিচ্যুতি মাত্র। এবং জনগণকে অনেক স্বাধীনভাবে আন্দোলন পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল, ঠিক। তাহলে দেখো, তোমাদের যদি প্রশ্ন করি যে আন্দোলনের নেতাকে, সব আন্দোলন নেতারা তো গ্রেপ্তার, তাহলে নেতৃত্ববিহীন একদিকে ভাবলে, অন্যদিকে যদি ভাবি জনগণই ছিল আন্দোলনের নেতা। ফলে যেখানে আন্দোলনে জনগণের হাতে পুরো চলে যায়, সেই আন্দোলন কিন্তু অনেক বেশি স্বতঃস্ফূর্ত এবং অবশ্যই গান্ধীজির নির্দেশিত দিয়ে অহিংস পদ্ধতি থেকে অবশ্যই তা বিচ্যুত বা সরে যাবে। এবং অনেক জায়গায় দেখব জাতীয় সরকার তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখি, এরপরেই তোমাদের বলবো
তার তাম্রলিপ্ত জাতীয় সরকার তিনটে জায়গায়, মহারাষ্ট্রের বালিয়া, উত্তরপ্রদেশের বালিয়া, মহারাষ্ট্রের সাতারা আর আমাদের মেদিনীপুরের তমলুক বা তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়েছিল। জাতীয় সরকার কি সব পরে বলছি, কিন্তু আমি বলছি যে এমন জায়গায় পৌঁছে গেছিল যে গান্ধীজি নির্দেশ দিয়েছিলেন যে জাতীয় সরকার ভেঙে দেওয়া হোক, কিন্তু তা সত্ত্বেও গান্ধীজি মানেনি, মানে জনগণ কিন্তু মানেনি। তারা কিন্তু গান্ধীজির নির্দেশ অমান্য করেই কিন্তু এই জাতীয় সরকার পরিচালনা করেছে। এবার আমার প্রশ্ন, তাহলে আমি কি সত্যি গান্ধীর আন্দোলন থেকে, গান্ধী পন্থা থেকে কি বর্জন হয়েছিল, ঠিক তার সপক্ষে যুক্তি? তাহলে আমি আবার কি বলবো, যে গান্ধী পন্থা বর্জনের সপক্ষে যুক্তি কেন হচ্ছে? যেহেতু গান্ধী, আবার বলছি, আন্দোলনে কোনো ছক বেঁধে দিয়ে যায়নি, মানে ডু অর ডাই এই শব্দটার মধ্যেই একটা মরিয়া ভাব, হয় করো ক্যারেঙ্গে ইয়া মারেঙ্গে। তাহলে এই যে একটা মরিয়া ভাব প্রকাশ করছে, এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এবং এই বিদ্রোহ নিঃসন্দেহে জনগণের নিজস্ব বিবেক, বুদ্ধি, বিবেচনা পরিচালনা হয়েছে। ফলে কখনই সেটা গান্ধীজি নির্দেশিত অহিংস পদ্ধতিতে টিকে থাকতে পারে না, তাই তো? এটা আমরা দেখলাম। যেরকম তোমাদের বলি, ধরো মেদিনীপুরের কথা বলি, সেখানে কাথি মহকুমায় কী হয়েছিল, আন্দোলন যারা স্থানীয় নেতৃত্ব পরিচালনা করেছিল সেটা একেবারেই কংগ্রেস নির্দেশিত পথে ছিল। অপরদিকে তমলুকের যে আন্দোলন, সেটা কিন্তু অনেক বেশি হিংসাত্মক, এবং তারপরেই আমরা দেখব সেখানে জাতীয় সরকার হয়েছিল। অর্থাৎ খুব কাছাকাছি অঞ্চলের মধ্যেও বিভিন্ন স্তরে আন্দোলন কিন্তু সেই জায়গায় মানুষ, নেতা তাদের বিবেক বুদ্ধি অনুযায়ী কিন্তু পরিচালিত হয়েছে। এই একটা গেল। তাহলে সেই কারণেই বলা হচ্ছে যে এই আন্দোলন গান্ধীর পন্থার সপক্ষে, বর্জনের সপক্ষে যুক্তি। আরেকটা কি টপিক, যে এই আন্দোলনের উপর গান্ধীজির নিয়ন্ত্রণহীনতা, মানে কতটা নিয়ন্ত্রণ ছিল। এবার দেখবো যে গান্ধীজি নিশ্চয়ই অবিসংবাদিত নেতা, অবশ্যই, কিন্তু ভারত ছাড়া আন্দোলনের উপর তার কিন্তু নিয়ন্ত্রণ ছিল না। কেন? একই 1942-এ যেটা তোমাদের বললাম, ক্রিপস মিশন যে দৌত এসেছিল, দূত, সেটা ব্যর্থ হল। তাহলে সারা দেশে একটা সাম্রাজ্যবাদী বিরোধী মনোভাবটা অন্তত বিস্ফোরণে ধারণ করেছিল। আন্তর্জাতিক পরিস্থিতি ছিল, ফলে এতটাই বারুদের স্তূপে পরিণত হয়েছিল, তাকে নিষ্কাশনের জন্য একটা পথ দরকার ছিল। ভারত ছাড়া আন্দোলন সেই যে জনরোষটাকে, সেটাকে নিষ্কাশনের পথ করে দিয়েছে। এবং গান্ধীজি কিন্তু ইচ্ছা করে আন্দোলন প্রত্যাহার করেন দুটো কারণ। এক, গান্ধীজি যেরকম জনগণের নেতা ছিলেন, তিনি একইভাবে আবার কি ছিলেন, জনগণের ইচ্ছার দাস। তিনি ইচ্ছাকে মান্যতা দিয়েছেন। তাই জন্য 20 বছর আগের যে ভুলটা তিনি কিন্তু করেননি। তিনি চাইছিলেন যে আন্দোলনটা এইভাবেই পরিচালিত হোক। ধরো তিনি যদি আন্দোলনটা তুলে নেওয়ার ডাক দিতেন, তাহলে দেখা গেল, হয়তো দেখা যেত, যদি এটা কাল্পনিক, যে আন্দোলনটা কিন্তু চলছে এবং একটু তো হয়েছে, যেটা তোমাদের বললাম যে জাতীয় সরকারগুলো কিন্তু তুলে নেওয়া হয়নি। ফলে এটা কিন্তু গান্ধীজির পক্ষে একটা সেটব্যাক, ধাক্কা, যে তার নির্দেশ জনগণ অমান্য হচ্ছে। ঠিক, ফলে এই সব কিছু মিলিয়ে আমরা দেখব যে এই ভারত ছাড়ো আন্দোলন একটা বিশেষ স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। এবং আরেকটা কারণ কি, এই যে একের পর এক নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, সেটাও কিন্তু একটা গণবিস্ফোরণের আকার ধারণ করেছিল। ঠিক, এবং গান্ধীজি জনগণের মনোভাব বুঝে আন্দোলন হিংসাত্মক হয়ে যাচ্ছে জেনেও কিন্তু আন্দোলন প্রত্যাহার করেননি। ঠিক, এ প্রসঙ্গে বলে রাখি, ভারত ছাড়ো আন্দোলনের মূলত কী ছিল, লক্ষ্যটা ছিল হচ্ছে বিদ্রোহীদের, যারা আন্দোলনকারী, সরকারি সম্পত্তি, টেলিগ্রাম, পোস্ট অফিস, তার সমস্ত, টেলিগ্রামের তার, বিদ্যুতের তার, সমস্ত কিছু তারা ধ্বংস করতো, কেটে দিত, ছিঁড়ে দিত। এই ধরনের একটা আন্দোলন কিন্তু পরিচালনা হতো, এটা তোমাদের জানালাম। এবার তোমাদের আমি যে একটা টুকরো কথা ছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার, সেটা আমরা একটু আলোচনা করে দিই। তো আমি আগেই বললাম যে ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন তিনটে জায়গায়, অনেক জায়গায়, যেহেতু তিনটে নাম একটু বেশি জানি, সমান্তরাল সরকার তৈরি হয়েছিল, যেটা নাম দেওয়া ছিল জাতীয় সরকার। আমাদের এখানে দেওয়া দিয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। এখন প্রশ্ন হচ্ছে, সমান্তরাল সরকারটা কি? তোমরা অঙ্কের ভাষায় জানো, সমান্তরাল সরলরেখা, যা সরলরেখা কোনোদিন নিজেদের মধ্যে মিলবে না, তা ছেদ করবে না, একই দূরত্ব বজায় রেখে সবসময় যাবে, তাই তো? তাহলে সরকার সারা দেশে, তার ভারতবর্ষে কটা সরকার আছে? কিন্তু একটাই সরকার, কেন্দ্রীয় সরকার। ঠিক, আর আমরা যে রাজ্যগুলো দেখি, সেই রাজ্যগুলো হচ্ছে সহযোগী। তোমরা তো পড়েছো ক্লাস 7 একটু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা।
তো সেই সময় ভারতে ব্রিটিশ সরকার ছিল, সেটাই ভারত সরকার, ঠিক? তাদের হাতেই সব ক্ষমতা রয়েছে। কিন্তু আমরা দেখছি এই যে বিভিন্ন জায়গাগুলোতে তমলুকে একটা সরকার তৈরি হলো, তারা নিজেদেরকে জাতীয় সরকার বলে ঘোষণা করছেন। তারা নিজেদের অঞ্চলে ব্রিটিশদের অস্তিত্বটাকে অস্বীকার করছে। তারা নিজেদেরকে ব্রিটিশ সরকারের অধীনস্থ মানছেই না, তারা নিজেদের মতো সরকার গঠন করছে। যেমন তোমাদের উদাহরণ দিই, কী করে আমি ধরবো যে সরকার, সেটা হচ্ছে, দেখো তোমরা মিলিটারি যে বাহিনী অর্থাৎ সামরিক বাহিনী, সেটা কেন্দ্রীয় সরকারের থাকে, তাই তো, রাজ্য সরকারের নয়। তাহলে এই তমলুক জাতীয় সরকার কিন্তু নিজেদের একটা আলাদা সামরিক বাহিনী তৈরি করছে, ঠিক? তাহলে এটাই প্রমাণ করছে যে তারা ব্রিটিশ সরকারকে অস্বীকার করছে। তারা নিজেরাই নিজেদের অঞ্চল স্বাধীনতা ঘোষণা করে নিজেরাই একটা স্বাধীন সরকারের দাবি করছে এবং গঠনও করেছে। এবং সতীশচন্দ্র সামন্ত ছিলেন এই যে তমলুক জাতীয় সরকারের সর্বাধিনায়ক, তাকে এই দায়িত্ব দেওয়া হলো। আর তিনি যখন গ্রেপ্তার হলেন তখন দায়িত্ব চলে গেছিল অজয় মুখার্জির হাতে। তো এইভাবে দেখব তমলুক, মহিষাদল, সুতাহাটি, নন্দীগ্রাম বিভিন্ন অঞ্চল মিলে একটা জাতীয় সরকার তৈরি হয়েছিল। এবং এই জাতীয় সরকারের যে সামরিক এবং স্বরাষ্ট্র ছিলেন সুশীল ধারা। আর যেটা তোমাদের বললাম যে সামরিক বাহিনী তৈরি করেছিল, তার নাম হচ্ছে বিদ্যুৎ বাহিনী, ঠিক? তাহলে বিদ্যুৎ বাহিনী নামে একটা আলাদা সামরিক বাহিনী তৈরি করছে, আবার নারীদের জন্য একটা আলাদা বাহিনী তৈরি করেছিল, যার নাম দেওয়া হচ্ছে ভগিনী সেনা। এটা মাথায় রাখবে, ভগিনী সেনা। এবার দেখবো এই যে জাতীয় সরকার তৈরি হলো, তাদের কাজকর্মগুলো কীরকম ছিল সেটা আমরা একটু নজর রাখি। তো কার্যাবলী কি, আমি আগেই বললাম যে ভারত সরানোর লক্ষ্যটা কী ছিল? সরকারি সম্পত্তি আক্রমণ করা, তাই তো, থানা, সরকারি অফিস, ডাকঘর, আদালত, এগুলো আক্রমণ করা। আর কি দেখব, একটা ঘটনা ঘটেছিল তোমাদের বলি, যে একজন 1942 খ্রিস্টাব্দে যে মিল মালিক একটা গ্রামে, সে খাদ্যশস্য পাচার করতে গেলে দেশবাসীর সঙ্গে তার সংঘাত করে। তারপর তারা কি করে, একটা বিশাল মিছিল নিয়ে তমলুক থানা দখল করতে যান। পুলিশ গুলি চালায় এবং তমলুকের যিনি বৃদ্ধা নারী মাতঙ্গিনী হাজরা, তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান। গল্পটা নিশ্চয়ই জানো। গুলিবিদ্ধ অবস্থায় তিনি কিন্তু ভারতের যে ত্রিবর্ণ পতাকা, সেটা কিন্তু শক্তভাবে ধরেছিলেন। সুতাহাটায় এক বিশাল জনতা কী করছে, বিদ্যুৎ বাহিনী এবং ভগিনী সেনা মিলে কী করছে, নেতৃত্বে থানা দখল করছে। তাহলে এইভাবে দেখব মেদিনীপুরে একটা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বিদ্রোহীদের দখলে চলে গেছিল। বিদ্রোহীরা কিন্তু অনেকাংশে সফল হয়েছিল এবং কতগুলো থানাও কিন্তু তাদের হাতে চলে গেছিল। এই একটা গুরুত্বপূর্ণ কাজের ধরনটা। আরেকটা দেখব যে ত্রাণ কার্য, কারণ এই সময় প্রবল ঘূর্ণিঝড় হয়েছিল এবং বন্যায় মেদিনীপুরে বিপর্যয় নেমে আসে, সমস্ত কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল। সরকার যথেষ্ট ত্রাণ পাঠাননি। তখন এই জাতীয় সরকার দুর্গতদের ত্রাণ, মানুষদের থাকার ব্যবস্থা, ত্রাণের ব্যবস্থা, স্কুলগুলোতে আর্থিক সাহায্য দান, যারা উদ্বৃত্ত যে ধান চাল যেগুলো থাকে, অনেক সময় কিন্তু অনেক নষ্ট হয় আমাদের খাদ্যশস্য, সেগুলোকে সংগ্রহ করা, সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা। তাহলে এই কাজগুলো কিন্তু সাংঘাতিকভাবে করেছিল। এবং তোমরা বলতেই পারো যে ব্রিটিশ সরকারকে এটা মেনে নিয়েছিল। ব্রিটিশ সরকার তো অবশ্যই এটাকে স্বীকৃতি দেয়নি, ফলে ব্রিটিশ সরকারের চোখে এটা বেআইনি এবং প্রচণ্ড দমন নীতি সহ্য করতে হয়েছে এই সরকারকে। তবু এই সরকার টিকেছিল এবং শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের মাথা ব্যথার কারণ হয়েছিল। তাহলে তারা কেন টিকে থাকতে পেরেছিল? সবসময় মনে রাখবে, যেখানে জনগণের অংশগ্রহণ থাকে, জনগণ চায়, সেটাই কিন্তু শেষ পর্যন্ত তাই হয়, কারণ জনগণই কিন্তু ইতিহাস রচনা করে। তাহলে এক্ষেত্রেও জনগণের সমর্থন ছিল বলেই কিন্তু এই জাতীয় সরকার প্রশাসন টিকেছিল এবং শেষ পর্যন্ত 1944 সেপ্টেম্বর মাসে টিকতে পেরেছিল। তারপরে গান্ধীজির নির্দেশে জাতীয় সরকার আত্মসমর্পণ করে, কারণ গান্ধীজির বক্তব্য ছিল যে আর এই আন্দোলন প্রয়োজন নেই, আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আর গান্ধী এই ধরনের বেআইনি কাজ, বেআইনি বলতে যেহেতু ভারতে ব্রিটিশ সরকার রয়েছে এবং তার অধীনস্থ যে সরকার, সেটা অধীনস্থ না থেকে একটা স্বাধীনতা ঘোষণা করছে, গান্ধীজি এটাকে আর গুরুত্ব দেননি। তাহলে আজকে তোমাদের আমি এই ভারত ছাড়ার আন্দোলন এবং তারই সংশ্লিষ্ট যে তমলুক জাতীয় সরকার, এই বিষয়ে আলোচনা করব।